সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এডুবাস একাডেমির আইসিটি প্রথম ক্লাসে তোমাদের স্বাগত। তো আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে অধ্যায় 3.1 রূপান্তর। এই টপিকটা তোমাদের কাছে অনেক কনফিউজিং লাগে অনেক সময়। তো আমরা আজকে দেখবো যে এই টপিকটা কিভাবে সহজে আমাদের মাথায় ঢুকে। তো আমরা ফার্স্টে আমাদের কিছু আমরা আজকে শুরুতেই যেটা পড়বো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কি। সংখ্যাটা আমরাকে দেখে নিই। দেখো, যে পদ্ধতিতে নির্দিষ্ট অঙ্ক বা প্রতীক ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ একটি নির্দিষ্ট অঙ্ক বা প্রতীক ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। এখন নির্দিষ্ট অঙ্ক বা প্রতীক বলতে আমরা কি বুঝি? আমরা ছোটবেলা থেকে অনেক অঙ্ক, অনেক সংখ্যা আমরা লিখেছি। তো সবগুলো সংখ্যায় দেখো আমরা কি কি অঙ্ক ব্যবহার করেছি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলোই হচ্ছে আমরা সবসময় ব্যবহার করেছি। তো এখন আমি একটা সংখ্যা লিখি। দেখো, তো প্রথমে ধরো আমি লিখলাম হচ্ছে 1, 2, 3 একটা সংখ্যা, আমরা জানি 123। তো এই সংখ্যায় 3 এর ভ্যালু কত? 3, 2 এর ভ্যালু কত? 20, 1 এর ভ্যালু কত? 100। আবার আরেকটা সংখ্যা লিখি। আবার যদি আমরা আরেকটা সংখ্যা লিখি, আরেকটা সংখ্যা ধরো এটাও কিন্তু 3, কিন্তু এই সংখ্যার ক্ষেত্রে এটার ভ্যালু কত? 1, এটার ভ্যালু 1, এটার ভ্যালু কত? 1। তো এই সংখ্যার ক্ষেত্রে দেখো 3 এর পজিশন, 2 এর পজিশন, 1 এর পজিশনের কারণে ভ্যালু কিন্তু ডিফার করেছে। কিন্তু এটার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আয়ের মান কত? 1, এবং এই সংখ্যাতে কিন্তু প্রত্যেকটা জায়গায় আয়ের ভ্যালু 1ই আছে। পজিশন চেঞ্জ হওয়ার কারণে সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। তো আমরা যেটা কনক্লুশন করতে পারি সেটা হচ্ছে যে একটা সংখ্যার মধ্যে, একটা সংখ্যা তৈরির ক্ষেত্রে আমার কি লাগবে? নির্দিষ্ট কিছু ডিজিট লাগবে। সংখ্যা তৈরির ক্ষেত্রে আমার কি লাগবে? নির্দিষ্ট কিছু ডিজিট লাগবে, এবং কি লাগবে? একটা রুল লাগবে, একটা নিয়ম লাগবে। তাহলেই তুমি একটা সংখ্যা তৈরি করতে পারবে। তাহলে আমরা এখন সংখ্যা পদ্ধতি, একটা সংখ্যাকে কয় ভাগে ভাগ করতে পারি? দেখো, একটা সংখ্যা আমরা পেয়েছি যেটাতে হচ্ছে পজিশন ম্যাটার করতেছে, আরেকটা সংখ্যা আমরা পেয়েছি যেটাতে কি পজিশন ম্যাটার করে না। অর্থাৎ আমরা বলতে পারি সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হচ্ছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হলে কি, যে সংখ্যা পদ্ধতিতে পজিশন ম্যাটার করে সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আরেকটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে পজিশন কোনো ম্যাটার করে না সেটাকে আমরা বলবো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কিন্তু আমরা যদি সুন্দর করে সংখ্যাটা লিখি তাহলে সংখ্যাটা কি হবে? সংখ্যাটা হবে হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে, যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র অঙ্কের মানের উপর ভিত্তি করে, অঙ্কের মানের উপর ভিত্তি করে সংখ্যার মান নির্ধারণ করা হয় তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র অঙ্কের মানের উপর ভিত্তি করে সংখ্যার মান নির্ধারণ করা হয় তাকে কি বলা হয়? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। উদাহরণ যদি আমরা দিই, এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ধরো আমরা একটু আগে যেটা দেখলাম রোমান সংখ্যা। রোমান সংখ্যার ক্ষেত্রে কিন্তু পজিশন ম্যাটার করে নাই, অর্থাৎ এটা একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা যদি বলি হায়ারোগ্লিফিক, এটা একটা মিশরের সংখ্যা পদ্ধতি। এই হায়ারোগ্লিফিক এটাও কিন্তু একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এরপর হচ্ছে তোমরা জানো টালি, টালিও কিন্তু একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। টালি তো তোমরা সবাই জানো, এই যে 1, 2, 3, 4, 5, এই যে টালি, এটাও একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা তো হচ্ছে পজিশন কোনো ম্যাটার করে না। তাহলে আমরা যদি পজিশনাল সংখ্যা পদ্ধতি দেখি তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতির সংখ্যাটা আমরা কি পেলাম? পজিশনাল সংখ্যা পদ্ধতিটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের মানের সাথে সাথে, দেখো, অঙ্কের মানের সাথে সাথে অঙ্কের স্থানীয় মানের উপর ভিত্তি করে, কোন মান? স্থানীয় মানের উপর
ভিত্তি করে সংখ্যার মান নির্ধারণ করা হয়। তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের মানের সাথে সাথে অঙ্কের স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যার মান নির্ধারণ করা হয়, তাকে বলা হয় কি বলো? পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা দুই ধরনের সংখ্যা পদ্ধতি পেলাম, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এরপর আমাদের রূপান্তর বোঝার জন্য নেক্সট যে বেসিকটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ বেস বা ভিত্তি। ভিত্তির কিন্তু একটা ইংলিশ আছে, সেটা হচ্ছে বেস। এটাকে আবার বাংলিশেও লেখা যায়, বাংলিশে হচ্ছে বেস, এটা ব্যাস না, এটা হচ্ছে বেস। তো ভিত্তির সংজ্ঞাটা কি? ভিত্তির সংজ্ঞাটা হচ্ছে একটি সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো মৌলিক অঙ্ক বা প্রতীক রয়েছে তাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা হয়। একটি সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো মৌলিক অঙ্ক বা প্রতীক রয়েছে তাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা হয়। অর্থাৎ যেমন ধরো আমরা ছোটবেলা থেকে যে সংখ্যাগুলো লিখেছিলাম সেই সংখ্যাগুলোর যে অঙ্কগুলা, সেই অঙ্কগুলা কি কি বলতো? 0 1 2 3 4 5 6 7 8 9। কয়টা অঙ্ক? 10টা। 0 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 10টা অঙ্ক। অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিতে মৌলিক অঙ্ক কয়টা ছিল? 10টা। তাহলে ছোটবেলা থেকে আমরা যে সংখ্যাটা শিখেছি সেই সংখ্যাটাকে কি সংখ্যা বলবো? 10 ভিত্তিক সংখ্যা। 10 ভিত্তিক সংখ্যা। তাহলে আমরা যদি বলি একটা 5 ভিত্তিক সংখ্যা বলতে কি বোঝো? আমরা যদি বলি একটা 5 ভিত্তিক সংখ্যা কি? 5 ভিত্তিক সংখ্যা, এই 5 ভিত্তিক সংখ্যা মানে হচ্ছে এই 5 ভিত্তিক সংখ্যা মানে কি? 5 ভিত্তিক সংখ্যা মানে হচ্ছে এই সংখ্যা পদ্ধতিতে টোটাল কয়টা মৌলিক অঙ্ক থাকবে? 5টা। মনে রাখবা অঙ্ক সবসময় শুরু হবে 0 থেকে। তাহলে এই 5 ভিত্তিক সংখ্যার অঙ্কগুলো কি কি? 0 1 2 3 4, সরি 5 না, 5 হবে না, 0 1 2 3 4, এই যে 5টা অঙ্ক। 5 ভিত্তিক সংখ্যায় অঙ্ক হচ্ছে এই 5টা। 5 ভিত্তিক সংখ্যার যদি একটা এক্সাম্পল বলি, মনে করো 5 ভিত্তিক সংখ্যার একটা এক্সাম্পল হচ্ছে 123, একটা 5 ভিত্তিক সংখ্যা হইতে পারে। কিন্তু 1 to 5 এটা কিন্তু একটা 5 ভিত্তিক সংখ্যা হইতে পারবে না। কেন পারবে না বলতো? কারণ হচ্ছে এই 5 এটা কিন্তু 5 ভিত্তিক সংখ্যায় নাই, এই অঙ্কটা কিন্তু 5 ভিত্তিক সংখ্যায় নাই। সো 1 to 5 একটা 5 ভিত্তিক সংখ্যা হইতে পারবে না। এখন অনেকে এটা মনে করে যে 5 ভিত্তিক সংখ্যা মানে স্যার প্রত্যেকটা সংখ্যা 5 ডিজিটের হবে, এরকম না কিন্তু না বিষয়টা। একটা 5 ভিত্তিক সংখ্যা হইতে পারে। একটা 5 ভিত্তিক সংখ্যা, যেমন আমরা ছোটবেলা থেকে যে ডেসিমেল সংখ্যা লিখেছি সবগুলা কি 10 ডিজিটের সংখ্যা ছিল? এরকম তো না। আমরা 3 ডিজিটের সংখ্যা লিখছি, আমরা 5 ডিজিটের সংখ্যা লিখছি, আমরা 6 ডিজিটের সংখ্যা লিখছি, 2 ডিজিটের সংখ্যা লিখছি। মানে মেইন কথা হচ্ছে যে একটা সংখ্যা পদ্ধতির তুমি যে সংখ্যায় লেখো না কেন, অঙ্কগুলো এই 5টা অঙ্কের মধ্যেই হইতে হবে 5 ভিত্তিক সংখ্যার ক্ষেত্রে। তাহলে আমরা যদি বলি যে 3 ভিত্তিক সংখ্যা বলতে কি বুঝো? 3 ভিত্তিক সংখ্যা, এই বেসিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে বুঝো। 3 ভিত্তিক সংখ্যা বলতে কি বুঝো? তাহলে 3 ভিত্তিক সংখ্যায় স্যার কয়টা ডিজিট থাকবে? 3টা ডিজিট থাকবে। কি কি? 0 1 আর হচ্ছে কি 2। 3 ভিত্তিক সংখ্যা যদি এক্সাম্পল বলি, ধরো 21 একটা 3 ভিত্তিক সংখ্যা হইতে পারে। কেন হইতে পারে? 2 ও 3 ভিত্তিক সংখ্যায় আছে, 1 ও 3 ভিত্তিক সংখ্যায় আছে। কিন্তু 1 to 4 এটা একটা 3 ভিত্তিক সংখ্যা হইতে পারবে না। কেন পারবে না স্যার? 4 কিন্তু 3 ভিত্তিক সংখ্যায় নাই, এই কারণেই 3 ভিত্তিক সংখ্যায় 1 to 4 এটা 3 ভিত্তিক সংখ্যা হইতে পারবে না। তাহলে আমরা ভিত্তির মোটামুটি কনসেপ্টটা কিন্তু আমাদের ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট কিছু পজিশনাল সংখ্যা পদ্ধতির এক্সাম্পল দেখি। পজিশনাল সংখ্যা পদ্ধতি, আমাদের একটা ভুল কনসেপ্ট অনেক সময় থাকে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 ধরনের, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাট এটা সত্য না। পজিশনাল সংখ্যা পদ্ধতি n সংখ্যক হইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই 4টা সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। মানে 4টা সংখ্যা পদ্ধতি বহুল প্রচলিত বা বহুল ব্যবহৃত। বাইনারি সংখ্যা মানে কি? বাইনারি সংখ্যা মানে হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা। 2 ভিত্তিক সংখ্যা, তাহলে এখানে ডিজিট কয়টা? এখানে ডিজিট হচ্ছে 2টা। কি কি? 0 আর 1, 2টা ডিজিট। একটা এক্সাম্পল দেই 2 ভিত্তিক বাইনারি সংখ্যা 1100, এটা একটা বাইনারি সংখ্যা হইতে পারে। ঠিক আছে, এরপর আসে হচ্ছে
অক্টাল সংখ্যা, অক্টাল সংখ্যা মানে হচ্ছে কত ভিত্তিক সংখ্যা বলতো? 8 ভিত্তিক সংখ্যা, 8 ভিত্তিক সংখ্যা, ইংলিশ লিখছি 8, হ্যাঁ, 8 ভিত্তিক সংখ্যা। অক্টাল কত? 8 ভিত্তিক সংখ্যা। তাহলে অক্টাল হচ্ছে কত? 8 ভিত্তিক সংখ্যা। 8 ভিত্তিক সংখ্যার অঙ্কগুলো কি কি? 8 ভিত্তিক সংখ্যার অঙ্ক হচ্ছে 0 থেকে ধরো 7 পর্যন্ত, এগুলো হচ্ছে অক্টাল সংখ্যার ডিজিট। 8 ভিত্তিক সংখ্যা কি? 0 থেকে 7 পর্যন্ত, এগুলো হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা বা অক্টাল সংখ্যার ডিজিট। একটা অক্টাল সংখ্যার এক্সাম্পল যদি আমরা বলি, এক্সাম্পল হচ্ছে ধরো 8 ভিত্তিক সংখ্যার এক্সাম্পল ধরো হচ্ছে 1 2 7, এটা একটা 8 ভিত্তিক সংখ্যা হইতে পারে, ঠিক আছে। এরপর আসা হচ্ছে ডেসিমাল সংখ্যা, যেটা আমরা ছোটবেলা থেকে ব্যবহার করতেছি। ডেসিমাল সংখ্যা কি? 0 থেকে 9 পর্যন্ত, এগুলো হচ্ছে ডেসিমাল সংখ্যা। একটা এক্সাম্পল দিই ডেসিমাল সংখ্যার, এটা তো খুব সহজ। এক্সাম্পল কি হইতে পারে? ডেসিমাল সংখ্যার এক্সাম্পল ধরো 215, এটা একটা ডেসিমাল সংখ্যার এক্সাম্পল হইতে পারে। এবার আসা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। বাইনারি সংখ্যার ডিজিট হচ্ছে 2টা, 0 1। অক্টাল সংখ্যার ডিজিট হচ্ছে 8টা, 0 থেকে 7। হেক্সাডেসিমাল সংখ্যার ডিজিট হচ্ছে 10টা, 0 থেকে 9। হেক্সাডেসিমালের ডিজিট হচ্ছে 16টা, বা এটাকে বলা হয় 16 ভিত্তিক, কি বলা হয়? 16 ভিত্তিক সংখ্যা। এখন 16 ভিত্তিক সংখ্যার ডিজিট কয়টা হবে? 16টা। সেই ডিজিট গুলা কি আমরা একটু দেখি, এটাতে বোঝার একটা ব্যাপার আছে। তোমরা অনেকে বলো যে ডিজিট গুলা হচ্ছে স্যার 0 থেকে 9, এরপরে ABCDEF এগুলা বলবা, কিন্তু কেন ABCDEF হলো এটা একটু বোঝার দরকার আছে। ধরো আমরা হেক্সাডেসিমাল সংখ্যার ডিজিট গুলা লিখি 0 1 2 3 4 5 6 7 8 9, শেষ হয় নাই তো? 10 11 12 13 14 15, এই হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার ডিজিট। এখন আমি একটা 3 ডিজিটের হেক্সাডেসিমাল সংখ্যা লিখবো, 3 ডিজিটের, কিন্তু সেই 3টা ডিজিট কি লিখলাম? 11 3 আর 4 লিখলাম। দেখো 11 3 4, আমি কিন্তু 3 ডিজিটের সংখ্যা লিখছি, আমি কিন্তু 4 ডিজিটের সংখ্যা লিখি নাই। একটা ডিজিট হচ্ছে 11, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4। কিন্তু আমি যদি র্যান্ডম কাউকে জিজ্ঞাসা করি যে এটা কত লিখছি, সবাই কি বলবে? 1 1 3 4 লিখছি, তাই তো বলবে। বলবে যে এখানে 1 আছে 2টা, 3 আছে একটা, 4 আছে একটা, কিন্তু আমি কিন্তু এটা লিখি না, আমি লিখছি 11 একটা, 3 একটা, 4 একটা। তাহলে এখানে একটা কন্ট্রাডিকশন লাগলো না? এই কন্ট্রাডিকশনটা দূর করার জন্য কি সলিউশনটা দেওয়া হইলো? সলিউশনটা হচ্ছে যে আমরা 10 লেখার সময় 10 লিখবো না, লিখবো হচ্ছে এ। আমরা 11 লেখার সময় লিখবো হচ্ছে বি, 12 লেখার সময় সি, 13 হচ্ছে ডি, 14 হচ্ছে ই, 15 হচ্ছে এফ। তাহলে আমি যদি 11 3 4 লিখতে চাই, আমি কিন্তু তখন এরকম ভাবে লিখবো না, আমি লিখবো হচ্ছে তখন বি 3 4। এখন যদি আমি কাউকে জিজ্ঞাসা করি এখানে ডিজিট কয়টা আছে, শিওরলি বলবো এখানে ডিজিট হচ্ছে 3টা আছে। আমি যদি জিজ্ঞাসা করি ডিজিটগুলো কি কি, সে বলবো হচ্ছে 11 3 4, কারণ জানি বি মান হচ্ছে 11। এখন যদি আমি বলি এটা তাহলে কত লিখছি হেক্সাডেসিমালে, 1 1 3, কারণ আমি যদি 11 লিখতাম তাহলে এখানে বি লিখতাম, বি যেহেতু লিখে নেই তাহলে এখানে 2টা 1 আছে, 2টা A1, 2টা 1 আছে, 1 1 3। আশা করি তোমরা সংখ্যা পদ্ধতির যে বেসিকগুলা, সেই বেসিকগুলা তোমাদের ক্লিয়ার। এখন আমরা মেইন পড়ায় ঢুকি, সেটা হচ্ছে রূপান্তর। বেসিক তো শেষ, এবার হচ্ছে আমরা রূপান্তরে ঢুকি। তো যে বহুল প্রচলিত যে 4টা সংখ্যা পদ্ধতি আছে, এর প্রত্যেকটা থেকে যদি প্রত্যেকটাতে রূপান্তর করি, আমার টোটাল 12 ধরনের রূপান্তর হয়। এই 12 ধরনের রূপান্তরকে আমরা টোটাল 3টা ভাগে ভাগ করছি। এটা কোনো বইয়ের সিস্টেম, এটা একটা টেকনিক, সহজে মনে রাখার একটা টেকনিক। একটা পদ্ধতি হচ্ছে ভাগ পদ্ধতি, একটা পদ্ধতি হচ্ছে গুণ পদ্ধতি, আর একটা পদ্ধতি হচ্ছে ডিজিট পদ্ধতি। ভাগ পদ্ধতিতে আমরা কোন রূপান্তরগুলো করব? ভাগ পদ্ধতিতে আমরা রূপান্তর করব ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, ডেসিমেল থেকে অপ্রচলিত সংখ্যা পদ্ধতি। অপ্রচলিত মানে হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল বাইরে যেগুলো আছে, যেমন 3 ভিত্তিক, 5 ভিত্তিক, 6 ভিত্তিক, এই সংখ্যাগুলো ডেসিমেল থেকে অপ্রচলিত। গুণ পদ্ধতিতে কোন রূপান্তরগুলো আমরা করব? বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, অপ্রচলিত সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল, এগুলা করব হচ্ছে আমরা গুণ পদ্ধতিতে। আমরা ডিজিট পদ্ধতিতে কোন রূপান্তরগুলো করব? বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, এই রূপান্তরগুলো করব হচ্ছে আমরা ডিজিট পদ্ধতিতে। তো এখন স্যার এত কোন রূপান্তর কিসে, এটা তো মাথা গোলা যাবে, এটা কি বোঝার কি সিস্টেম আছে? অবশ্যই সিস্টেম আছে। সিস্টেমটা কি দেখো, ভাগ পদ্ধতির ক্ষেত্রে ডেসিমেল থেকে বাইনারি,
ভাগ পদ্ধতির ক্ষেত্রে সবগুলা দেখো, বাম পাশে তীর চিহ্নের বাম পাশে সবগুলা কি ডেসিমেল, অর্থাৎ প্রদত্ত সংখ্যা ডেসিমেল দেওয়া আছে। কিসে রূপান্তর করতে বলছে ডাজন্ট ম্যাটার, প্রদত্ত সংখ্যা ডেসিমেল দেওয়া আছে মানে আমরা কোন পদ্ধতি চিন্তা করব, ভাগ পদ্ধতি। এখন গুণ পদ্ধতিতে আসি। গুণ পদ্ধতিতে দেখো ডান পাশে ডেসিমেল, ডান পাশে সব তীর চিহ্নের ডান পাশে সব হচ্ছে ডেসিমেল, অর্থাৎ প্রদত্ত সংখ্যা কি দেওয়া আছে ডাজন্ট ম্যাটার, ডেসিমেল তৈরি করতে বলছে, ডেসিমেল বানাইতে হবে, মানেই হচ্ছে কোন পদ্ধতি, গুণ পদ্ধতি। তো ভাগ পদ্ধতি মানে বুঝলাম বাম পাশে ভাগ পদ্ধতি, অর্থাৎ প্রদত্ত সংখ্যা ডেসিমেল মানে হচ্ছে ভাগ পদ্ধতি, ডেসিমেল বানাইতে বললে গুণ পদ্ধতি। ডিজিট পদ্ধতি স্যার কেমনে বুঝবো, ডিজিট পদ্ধতি বোঝারও সিস্টেম আছে, সেই সিস্টেমটা কি, যদি ডেসিমেল দেওয়াও না থাকে এবং ডেসিমেল বানাইতেও না বলে, সেটা হচ্ছে কি পদ্ধতি বলো, ডিজিট পদ্ধতি। ডেসিমেল দেওয়াও থাকবে না, ডেসিমেল বানাইতেও বলবে না, সেটা হচ্ছে ডিজিট পদ্ধতি। তাহলে আমি আবার আরেকবার বলি, বাম পাশে যদি ডেসিমেল থাকে ভাগ পদ্ধতি, ডান পাশে যদি ডেসিমেল থাকে গুণ পদ্ধতি, কোনো পাশে যদি ডেসিমেল না থাকে ডিজিট পদ্ধতি। এটার মানে আমরা একটু ক্লিয়ার হই। দেখো, ধরো বললো 2 3 4 একটা অক্টাল সংখ্যা, এটাকে রূপান্তর করতে হবে ডেসিমেলে। তাহলে বলো তো কি বানাইতে বলছে, ডেসিমেল বানাইতে বলছে। আমরা বলছিলাম ডেসিমেল বানাইতে বললে কোন পদ্ধতি, দেখো ডেসিমেল বানাইতে বললে গুণ পদ্ধতি। তাহলে বলো তো এটা কি হবে, এটা হবে গুণ পদ্ধতিতে। ঠিক আছে, এখন আমরা নেক্সট দেখি আর একটা 1 2 7 একটা অক্টাল সংখ্যা, এটাকে বানাইতে বলছে ধরো কথার কথা বাইনারি। তাহলে এটা কোন পদ্ধতি স্যার, এটা দেখো ডেসিমেল প্রদত্ত সংখ্যাও না, ডেসিমেল বানাইতেও বলে নাই, তার মানে এটা হচ্ছে কি পদ্ধতি, ডিজিট পদ্ধতি, ডিজিট পদ্ধতি। এখন যদি বলি স্যার 105 একটা ডেসিমেল সংখ্যা, এটাকে কি বানাইতে হবে, এটাকে বানাইতে হবে অক্টাল। তাহলে স্যার কোন পদ্ধতি, এটা হচ্ছে ভাগ পদ্ধতি। কারণ কি, বাম পাশে ডেসিমেল থাকলে আমরা জানি ভাগ পদ্ধতি, প্রদত্ত সংখ্যা ডেসিমেল থাকলে ভাগ পদ্ধতি। তাহলে এটা হবে হচ্ছে কি পদ্ধতি, ভাগ পদ্ধতি। তাহলে এই হচ্ছে আমাদের বোঝার সিস্টেম যে কখন আমরা কোন পদ্ধতি ব্যবহার করব। আমি আবার একটু বলি, যদি তীর চিহ্নের ডান পাশে ডেসিমেল থাকে গুণ পদ্ধতি, তীর চিহ্নের কোনো পাশে ডেসিমেল না থাকলে ডিজিট পদ্ধতি, তীর চিহ্নের বাম পাশে ডেসিমেল থাকলে ভাগ পদ্ধতি। আমার মনে হয় তোমরা ক্লিয়ার হয়েছো। আচ্ছা, তাহলে এখন আমরা চলে আসি হচ্ছে ভাগ পদ্ধতিতে। ভাগ পদ্ধতি কি আসলে, ভাগ পদ্ধতি মানে ভাগ করতে হবে। তো ভাগ পদ্ধতির একটা এক্সাম্পল লিখি আগে। যেমন ধরো বলছে 1 2 1 2 না, আমরা ধরো লিখি হচ্ছে ধরো 42 একটা ডেসিমেল সংখ্যা, এটাকে রূপান্তর করতে হবে ধরো কথার কথা বাইনারিতে। অবভিয়াসলি এটা কি পদ্ধতি বলো, এটা হচ্ছে ভাগ পদ্ধতি। কেন ভাগ পদ্ধতি, তীর চিহ্নের বাম পাশে 10 থাকলে আমরা বলছিলাম হচ্ছে ভাগ পদ্ধতি। তাহলে এটা কোন পদ্ধতি, ভাগ পদ্ধতি। ভাগ পদ্ধতি মানে কি স্যার, ভাগ পদ্ধতি মানে হচ্ছে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে, যেইটাতে রূপান্তর করতে বলছে সেইটা দিয়ে ভাগ করতে হবে। এখানে রূপান্তর করতে বলছে কিসে, বাইনারিতে, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। যদি এখানে অক্টালে রূপান্তর করতে বলতো 8 দিয়ে ভাগ করব। যদি এখানে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলতো 16 দিয়ে ভাগ করব। যদি এখানে 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে বলতো কত দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব। তাহলে আমরা আগে বাইনারি বানায় দেখি। তাহলে 42কে আমরা ভাগ করব কত দিয়ে, 2 দিয়ে। 42কে আমরা 2 দিয়ে ভাগ করলে আমরা একটা ভাগফল পাবো, একটা ভাগশেষ পাবো। 42কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, ভাগফল হচ্ছে 21, 21 দোকানে 42, কোনো ভাগশেষ আছে, নিঃশেষে বিভাজ্য মানে 0। এটা কিন্তু মাইনাস না, এটা হচ্ছে ড্যাশ, আলাদা করার জন্য একটা ড্যাশ দিছি, এটা কোনো করে মাইনাস ভেবে ভুল করে। এখানে হচ্ছে 21 ড্যাশ 0, অর্থাৎ ভাগফল হচ্ছে 21, কোনো ভাগশেষ নাই। এখন আবার 21কে যদি আমি ভাগ করি, 21কে যদি আমি ভাগ করি কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। 21কে যদি আমি ভাগ করি, ভাগফল হচ্ছে 10, ভাগশেষ থাকে হচ্ছে 1। 10কে যদি আমি এখন আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল কত, 5, ভাগশেষ আছে নাই। 5কে যদি 2 দিয়ে ভাগ করি, ভাগফল কত, 2 দুগুণে 4, ভাগশেষ থাকে হচ্ছে 1। 2কে যদি 2 দিয়ে ভাগ করি, ভাগফল কত, 1, ভাগশেষ আছে নাই। 1কে যদি 2 দিয়ে ভাগ করি, 1কে কি স্যার আবার 2 দিয়ে ভাগ করা যায়, অবশ্যই করা যায়। আমরা দেখি 1কে 2 দিয়ে ভাগ করা যায় কিভাবে। 1কে আমি ভাগ করতেছি 2 দিয়ে,
কত দিয়ে যায়? 1 দিয়ে একবার যায়? যায় না। একবারও তো যায় না স্যার। তাহলে কতবার যায়? তাহলে একবার না গেলেও 0 বার যায়। তাহলে 2 শূন্য 0 থাকলো কত? 1। অর্থাৎ ভাগফল হচ্ছে 0, ভাগশেষ হচ্ছে কত? 1। তাহলে ভাগফল 0, ভাগশেষ 1। একটু বুঝাইলাম। এখন যদি আমি শর্টকাটে বলি, যখন দেখবা যে সংখ্যাটাকে ভাগ করতেছি সেটা ছোট হয়ে গেছে, তখন আমরা চোখ বন্ধ করে ভাগফলে কি বসাই দিব? 0 বসাই দিব। আর ভাগশেষ কি বসাই দিব স্যার? এইখানে যেটা আছে সেটাই বসাই দিব। সবসময় 1 বসাবো না, কিন্তু এখানে যা থাকবে সেটাই বসাবো। আচ্ছা, তাহলে অ্যান্সার কি হবে স্যার? অ্যান্সার হবে নিচ থেকে উপরের দিকে ভাগশেষগুলা, নিচ থেকে উপরের দিকে। তাহলে ভাগশেষ কত? 1 0 1 0 1 0। এটা হচ্ছে আমার অ্যান্সার। 1 1 0 1 0 1 0, এইভাবে হচ্ছে আমি অ্যান্সারটা লিখবো। তাহলে ফাইনাল অ্যান্সারটা কত? অ্যান্সার হচ্ছে 1 0 1 0 1 0। এটাই হচ্ছে আমার ফাইনাল উত্তর। আমার 42 যে ডেসিমেল সংখ্যাটা ছিল সেটা বাইনারিতে রূপান্তর হয়ে গেল। এখন তোমরা দেখবা বইয়ে অনেক সময় এখানে লেখা আছে এমএসবি, আর এটা হচ্ছে এলএসবি। এখন এমএসবি আর এলএসবি জিনিসটা কি? এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আমরা লিখি একটু মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। কেন স্যার এমএসবি? স্যার এটা এমএসবি কেন আর এটা এলএসবি কেন? কেন এটা এমএসবি এটা এলএসবি হইল না? কি সমস্যা? আচ্ছা, সমস্যাটা আমরা দেখি। ধরো আমি একটা সংখ্যা লিখলাম 123। এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিট কোনটা? স্যার সবগুলাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিট না। যে ডিজিটের ভ্যালু বেশি, মান বেশি, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিট। এইখানে দেখো এটার ভ্যালু হচ্ছে 3, এটার ভ্যালু হচ্ছে 20, এটার ভ্যালু হচ্ছে 100। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? 1টা, কারণ এর ভ্যালু হচ্ছে সবচেয়ে বেশি। অর্থাৎ সবচেয়ে বামে যে ডিজিটটা থাকে সেটাই হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে যে আমি উত্তরটা লিখলাম, এটা কই থাকতেছে? সবচেয়ে বামে থাকতেছে না? সবার বামে থাকতেছে এই 1টা, এবং সবার শেষে থাকতেছে এই 0টা। অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। এই কারণে এখানে লেখা হচ্ছে এমএসবি, এখানে লেখা হচ্ছে এলএসবি। তো আশা করি তোমরা ভাগ পদ্ধতি বুঝছো। এখন আমরা এই 42টা সংখ্যাটা আছে সেটাকে হচ্ছে আমরা কি করব? অক্টালে রূপান্তর করে দেখব। 42টা সংখ্যাটা আছে, 42টা সংখ্যাটা আছে, এটাকে আমরা অক্টালে রূপান্তর করব। অক্টালে রূপান্তর করলে কত দিয়ে ভাগ করতে হবে বলতো? 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 42কে আমরা 8 দিয়ে ভাগ করি, কত হয়? ভাগফল কত? 5, কারণ 5 এটা 40, ভাগশেষ থাকতেছে কত? 2। ওকে স্যার, এখন তো ছোট হয়ে গেছে, এখন কি করব? ছোট হয়ে গেছে না? আমি কি বলছি একটু আগে? ছোট হইলে আমরা চোখ বন্ধ করে ভাগফলে কত বসাই দিব? 0। আর ভাগশেষে কত বসাই দিব? এইখানে যেটা আছে সেটাই বসাই দিব এইখানে। একটু আগে বলছি কিন্তু। তাহলে নিচ থেকে উপরের দিকে, তাহলে উত্তর কত? 5 2। অক্টালে কনভার্ট হয়ে গেল। এখন সেম 42কে আমি যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করি, আমি সেম 42কে আমি কিসে রূপান্তর করব? আমি 42কে রূপান্তর করব হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলে যদি রূপান্তর করে কত দিয়ে ভাগ করতে হবে বলতো? 16 দিয়ে ভাগ করতে হবে, রাইট। তাহলে 42কে আমি কত দিয়ে ভাগ করলাম? 16 দিয়ে ভাগ করলাম। 16 দিয়ে ভাগ করলে কয়বার যায়? 2 বার যায়। ঠিক আছে, 16 দোকানে 32, ভাগশেষ কত থাকে স্যার? 10 থাকে। এখন 2কে আবার যদি 16 দিয়ে ভাগ করি, স্যার ছোট হয়ে গেছে তো। ছোট হইলেই কি কাহিনী? ছোট হলেই আমি বলছি এখানে 0 বসাই দিবা, আর এখানে যা আছে তাই, অর্থাৎ 2। তাহলে উত্তর কত স্যার? 2 10, তাই না? 2 10 না, এটা উত্তর না, এটা উত্তর না। কেন স্যার উত্তর না? দেখো অক্টাল দিয়ে বুঝাই দেই। এইখানে ভাগশেষ ছিল কয়টা? 2টা, একটা 5 একটা 2। সংখ্যা কি হয়েছে? কয় ডিজিটের হয়েছে? 2 ডিজিটের। এখানেও ভাগশেষ কয়টা? 2টা। সংখ্যা হয়ে গেছে কয় ডিজিটের? 3 ডিজিটের। এরকম তো হওয়ার কথা ছিল না। কি সমস্যা হইলো মনে করে দেখো। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কিন্তু ডিজিটগুলা কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9, এরপরে 10 11, এগুলাকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? এ বি সি ডি ই। তাহলে এই 10টা কি? এই 10টাকে প্রকাশ করতে হবে কি দ্বারা? এ দ্বারা। এখানে ব্র্যাকেট দিয়ে আমরা কি লিখবো? এ লিখবো। অর্থাৎ হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কখনো যদি তোমার ভাগশেষ 10 বা তার বেশি আসে, তখন আমরা পাশ দিয়ে ব্র্যাকেট দিয়ে কি লিখবো? এ বি সি ডি ই এফ, এগুলা লিখবো। তাহলে আমার উত্তর কি হলো? 2 10 না, এটা হবে না। উত্তর হবে 2
এখন দেখো 2 ডিজিট বোঝা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে না 2 ডিজিট, এখানে কিন্তু 3 ডিজিট। এখানে বোঝা যাচ্ছিল কি 3টা ভাগশেষ আসছে, একটা 2 আসছে, একটা 1 আসছে, আর একটা 0 আসছে। কিন্তু আমার এরকম তো ভাগশেষ আসেনি, আমার ভাগশেষ আসছে 2টা, একটা 2 একটা 10। তো আমি কি লিখবো 2a এইভাবে লিখবো। তাহলে হেক্সাডেসিমেলে কনভার্ট করলাম। তো এটা হচ্ছে একটা টাইপ ভাগ পদ্ধতির। আরেকটা টাইপ আমরা একটু দেখি ভাগ পদ্ধতির ক্ষেত্রে, সেটা হচ্ছে ধরো 42.625, এটা একটা ডেসিমেল সংখ্যা, এটাকে রূপান্তর করতে হবে বাইনারিতে। এখানে দশমিক যুক্ত সংখ্যা, রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা, এখানে আবার দশমিক বলা যাবে না। সংখ্যা পদ্ধতিতে এই পয়েন্ট যেটা আছে এটাকে বলতে হয় রেডিক্স পয়েন্ট, কারণ দশমিক মানে বোঝাই হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা বা ডেসিমেল সংখ্যা। এখানে এটাকে দশমিক আমরা বলবো না, এটাকে বলবো রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা। তো রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যার ক্ষেত্রে আগেরটুকু যেভাবে করা, মানে যেভাবে আমরা শিখছি একটু আগে, এটাই করতে হবে, কিন্তু দশমিকের পরের টুকু একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে। কিভাবে করতে হবে স্যার? 42কে আমরা যেভাবে করছিলাম সেভাবেই করব। 2 দিয়ে ভাগ করি, 21 দুগুণে 42 0, 10 দুগুণে 20 1, 5 দুগুণে 10 0, 2 দুগুণে 4 1, 2 একে 2 0, 2 0 0 1। তাহলে উত্তর কি হলো 101010। এটা হচ্ছে 42, এই অংশটুকুর অ্যান্সার আসছে। 0.625 কে আমরা এখন রূপান্তর করি 0.625, অর্থাৎ দশমিকের পর রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যার ক্ষেত্রে আমরা তখন আর ভাগ করব না, আমরা করবো হচ্ছে গুণ। আমরা কি করব? গুণ করব। তাহলে আমরা কি দিয়ে গুণ করবো? যেটা রূপান্তর করতে বলছে সেটা দ্বারাই গুণ করব। আমরা এইভাবে একটা দাগ দিব, এইভাবে প্লাসের মতো, এইভাবে একটা দাগ দিব, এইভাবে একটা দাগ দিব। তো এটা দাগ দেওয়ার কিন্তু কারণ আছে। 0.625 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি হয় হচ্ছে 1.25। খেয়াল করে দেখো কি হয় 1.25। আমরা এই দাগের এই পাশে লিখছি হচ্ছে পূর্ণ অংশ, একটা সংখ্যার পূর্ণ অংশ লিখছি হচ্ছে এই দাগের এই পাশে, আর দশমিক অংশটা লিখছি হচ্ছে দাগের ওই পাশে। এভাবেই লিখবো আমরা। এখন আবার 0.25 কে যদি আমি আবার 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 0.25 কে গুণ করলে হয় হচ্ছে 0.5। স্যার এটাতে তো কোনো পূর্ণ অংশ নাই। অবশ্যই পূর্ণ অংশ আছে, কত? 0। না থাকলে কি লিখবো? 0। আচ্ছা, এখন 0.5 কে যদি আবার আমি 2 দিয়ে গুণ করি, 0.5 কে যদি আমি আবার 2 দিয়ে গুণ করি কি হচ্ছে? 1 হচ্ছে। স্যার এটাতে আবার তো স্যার দশমিক অংশ নাই। অবশ্যই দশমিক অংশ আছে, কি আছে? 0.00। এই পর্যন্ত স্টপ। কেন স্যার স্টপ? দশমিকের পরে যখন 00 চলে আসবে, অর্থাৎ গুণফল যখন পূর্ণ সংখ্যা চলে আসবে, এরপর আমার কি করার দরকার নেই, গুণ করার দরকার নেই। কারণ এরপরে যদি তুমি গুণ করো 0 রে 2 দিয়ে গুণ করলে কি হয়? 0.00। এটা থাকা যে কথা, না থাকা তো একই কথা। সো এই পূর্ণ সংখ্যা আসার পরে আমার আর গুণ করার কোনো দরকার নাই। ঠিক আছে, এরপর আমি আর গুণ করব না। তাহলে স্যার এখন উত্তরটা কি? উত্তরটা কিভাবে লিখবো? উত্তরটা হচ্ছে এটার ক্ষেত্রে কিভাবে লিখছিলাম, নিচ থেকে উপরের দিকে, এটার ক্ষেত্রে হচ্ছে উল্টা, উপর থেকে নিচ দিকে এই যে পূর্ণ অংশটুকু, অর্থাৎ 101। তাহলে উত্তরটা কি হইলো? 101, তার আগে একটা দশমিক দিতে হবে। অর্থাৎ শুধুমাত্র 0.625 এর উত্তর হচ্ছে 0.101, আর শুধুমাত্র 42-এর উত্তর হচ্ছে 101010। তাহলে এখন যদি আমি মার্চ করলে আমার উত্তরটা কি হচ্ছে? মার্চ করলে উত্তরটা হচ্ছে 101010.101। এটাই হচ্ছে আমার ফাইনাল উত্তর। ক্লিয়ার হয়েছে? এটাই হচ্ছে আমার ফাইনাল উত্তর। স্যার একটু অক্টালে কনভার্ট করে দেখাবেন? আচ্ছা, দেখাই দিচ্ছি। গুণ পদ্ধতি না, আমরা অক্টাল একটু কনভার্ট করে দেখাই। 42.625, এটাকে যদি আমি অক্টালে কনভার্ট করি, এটা সরি, এটা হচ্ছে কিসে? এটা আছে ডেসিমেলে। এটাকে রূপান্তর করব অক্টালে। তো অক্টালে রূপান্তর করলে 42কে আগের মতো 8 দিয়ে ভাগ করো, 5 8 40, থাকতেছে কত? 2। আবার ভাগ করো 0, থাকতেছে কত? 5। তাহলে 42-এর উত্তর আসলো শুধু 52 অক্টাল। এখন 0.625 কে কি করতে হবে? তাহলে 0.625 কে করতে হবে গুণ। 0.625 কে গুণ করলে কত হয়? জানি না কত হয়। 0.625 কে গুণ করে দেখি আমরা। 0.625 কে যদি গুণ করি, 0.625 ইন্টু কত? 8 5। ওমা, প্রথমেই কিন্তু পূর্ণ সংখ্যা চলে আসছে। প্রথমেই পূর্ণ সংখ্যা চলে আসছে। তাহলে কি লিখবো? 5.00। এরপরে কি আমার গুণ করার দরকার আছে? না, প্রথমেই পূর্ণ সংখ্যা চলে আসছে। তাহলে 0.625 এর উত্তর কি? 0.5।
তাহলে আমি মার্চ করি, তাহলে কত হয় 52.5। এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার তো? তো ক্লিয়ার হইলো তো স্যার। এখন হচ্ছে হেক্সাডেসিমালে যদি একটু রূপান্তর করে দেখাইতেন। ওকে, হেক্সাডেসিমালে রূপান্তর করি। 42.625 এটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তাহলে আগের মতো 42কে আমরা 16 দিয়ে ভাগ করব, পূর্ণ অংশটুকু যেভাবে করতাম। 16 দোকানে 32, থাকলো কত 10, 0, 2। তাহলে উত্তর কত? এই 10কে আমরা কি লিখবো? এ, 2a। পূর্ণ অংশের উত্তর আসলে হচ্ছে 2a। 0.625 কে আমি যদি 16 দিয়ে গুণ করি কত হয় স্যার? 0.625 কে আমি যদি 16 দিয়ে গুণ করি ইন্টু 16, 10, 10, 10, তাহলে কত? 10 পূর্ণ সংখ্যা চলে আসছে। এখন উত্তরটা কি হবে? 0.10, এটা এটা 0.10 আর 0.1 এর মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। আমার কি 0.1 আসছে উত্তর? না, আমার কিন্তু 10 আসছে। ঠিক আছে, হেক্সাডেসিমাল ক্ষেত্রে খেয়াল রাখবা, 10 আসছে, এটা কিন্তু 10, ইটস নট 1। সো এই 10 কে ব্র্যাকেটে কি লিখতে হবে? এ। তাহলে আমার উত্তর কি? নট 10, উত্তর কি? আবার লিখি, উত্তর হচ্ছে এ, পয়েন্ট এ। তাহলে আমি যদি মার্চ করি, মার্চ করলে উত্তরটা কি আসতেছে? 2a পয়েন্ট এ হেক্সাডেসিমালে রূপান্তর হয়ে গেল। এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তো ভাগ পদ্ধতির এ টু জেড আমার মনে হয় যে নিয়মগুলো আছে এগুলো শেষ। তোমরা যদি এখন কিছু প্র্যাকটিস করো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর তারপরেও যদি তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা থাকে আমাকে জানাবা, কমেন্টের মাধ্যমে জানাবা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে এডোবাস একাডেমিতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।